আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রশ্নটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখেন, চার্জের কোয়ান্টায়ন বলতে কি বুঝো। চার্জের কোয়ান্টায়ন বলতে কি বোঝায়, এই প্রশ্নটার আনসার জানবো। তো চার্জের কোয়ান্টায়ন আসলে কি জিনিস সেটাই আর কি এখানে আলোচনা হবে। তো এটা পুরোটাই থিওরি, এখানে হচ্ছে মনে করেন যে এটা খুবই ছোট প্রশ্ন এবং কোনো ম্যাথ ট্যাথ নাই আর কি, থিওরি একটা কনসেপ্ট। তো দেখেন আমি লিখে রাখছি সবগুলো কথা। ফ্রাঙ্কলিনের সময়, ফ্রাঙ্কলিন হচ্ছেন একজন সায়েন্টিস্ট, ফিজিসিস্ট আর কি, ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। যেমন হচ্ছে আপনারা ইন্টারে বা এসএসসিতেও পড়ে আসছেন যে কারেন্টের দিক হচ্ছে, প্রচলিত কারেন্টের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। এইসব কি কারণে হয়? এই ফ্রাঙ্কলিনের কারণে। ফ্রাঙ্কলিন হচ্ছে আগে ধরে নিছিলেন কারেন্টকে একরকম, মানে প্লাস চার্জের প্রবাহ বলে ধরে নিছিলেন। পরে প্রমাণিত হইলো যে প্লাস চার্জ আসলে চলাচল করতে পারে না। কিন্তু ওনার প্রতি সম্মান রেখে আমরা, বা হচ্ছে উনি যেহেতু এটা করে ফেলছে ওই কারণে ওইটার আর চেঞ্জ করা হয় নাই, যাই হোক ওটা আলাদা কথা। তো ওই সেই ফ্রাঙ্কলিনই হচ্ছেন এই ফ্রাঙ্কলিন। তো ফ্রাঙ্কলিনের সময় তখনও চার্জ টার্জ আবিষ্কার হয় নাই। ফ্রাঙ্কলিনের সময় চার্জকে অবিচ্ছিন্ন প্রবাহ মনে করা হইতো। চার্জকে কীরকম মনে করা হইতো? অবিচ্ছিন্ন প্রবাহ। অবিচ্ছিন্ন প্রবাহ মানে কেমনি বোঝাবো? মনে করেন যে এই যে মার্কারটা, এই মার্কারটা হচ্ছে অবিচ্ছিন্ন, মাঝে কোনো কাটাছেঁড়া নাই, টোটালটা একটা কন্টিনিউয়াস। ঠিক আছে, অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস মানে হচ্ছে আমি যদি এখানে একটা লাইন চিন্তা করি, এই যে একটা লাইন টানলাম, এই লাইনটা কি অবিচ্ছিন্ন, এটার ভিতরে কোনো টুকরা নাই। কিন্তু যদি আমি এরকম 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 করে একটা লাইন টানি, এই যে এখানে দেখেন এগুলা কি, এগুলা হচ্ছে যে পয়েন্টগুলা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন, এখান থেকে এতটুকু বিচ্ছিন্ন, মাঝখানে কাটা, এখান থেকে এতটুকু বিচ্ছিন্ন, এরকম আর কি। যেমন আমি আরেকটা লাইন যদি এই যে এইভাবে লাইন টানলাম আরেকটা, তো এখানে দেখেন তো এই লাইনটা কি বিচ্ছিন্ন না কি অবিচ্ছিন্ন? দেখেন তো এখানে মাঝে কাটা আছে না, এটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন। এটা হচ্ছে কি? বিচ্ছিন্ন। আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এই যে উপরের লাইনটা, ডটগুলো না, উপরের লাইনটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্নের ভিতরে কোনো টুকরা নাই, পুরোটাই একটা। তো চার্জকে অবিচ্ছিন্ন প্রবাহ মনে করা হইতো বলতে চার্জের ভিতরে কোনো কাটাছেঁড়া বা কোনো ক্ষুদ্র বা বৃহৎ টুকরা নাই, পুরোটাই একটা। ঠিক আছে, এরকম মনে করা হইতো। এবং সে সময় এটি বিবেচনা করা উপযোগী ছিল, মানে তখনকার থিওরি অনুযায়ী এটা ঠিকঠাক ছিল আর কি। কিন্তু পারমাণবিক তথ্য আবিষ্কার হওয়ার পরে, অ্যাটমিক থিওরি যখন আবিষ্কার হইলো, আবিষ্কারের পর দেখা গেল যে প্রবাহী পদার্থ, তরল বা বায়ু, এগুলো অবিচ্ছিন্ন নয়। আগে মনে করেন যে আমার কাছে পানি আছে, তো 1 লিটার পানি আছে বা হাফ লিটার পানি আছে। তো মানুষ, মানে তখন তো সায়েন্স এতটা আপডেটেড ছিল না যে পানিটা কিসের তৈরি। মানুষ মনে করতো পুরোটাই তো একটা জিনিসই, পানি তো পানি। ঠিক আছে, এটার ভিতরে আর কোনো টুকরা নাই। কিন্তু পরবর্তীতে অ্যাটমিক থিওরি আসার পরে দেখা গেল যে পানির ভিতরে পানির কণা আছে, একটা সিঙ্গেল, একটা কণা, একটা কণা, একটা কণা, একটা কণা, সিঙ্গেল সিঙ্গেল কণা, তার মানে কি টুকরা টুকরা, তাই না? অর্থাৎ আগে ধারণা করা হয়তো যে বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, কিন্তু পরবর্তীতে অ্যাটমিক থিওরি আবিষ্কার হওয়ার পরে দেখা গেল প্রবাহী পদার্থগুলা কি না, অবিচ্ছিন্ন নয়, মানে বিচ্ছিন্ন, আলাদা আলাদা। বিচ্ছিন্ন কিভাবে পানি তৈরি হয়? যে এখানে পানি আছে, তো আগেকার মানুষরা ভাবতো যে পানি আছে বলতে এই পুরাটার ভিতরে পুরাটাই পানি আছে, এটা একটা অবিচ্ছিন্ন জিনিস, পুরাটাই পানি। কিন্তু এই থিওরি আসার পরে আমরা জানলাম যে এখানে পানি আছে, এই কথার মানে হলো পানির অসংখ্য অসংখ্য কণা আছে, যেগুলা আলাদা আলাদা, একটার সাথে আরেকটা দূরে সরে আছে বা বিচ্ছিন্ন অবস্থায় আছে। ঠিক আছে, বরং অসংখ্য পরমাণুর সমন্বয়ে তৈরি। একইভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহও অবিচ্ছিন্ন নয়। সেম, আগে তড়িৎ প্রবাহকে অবিচ্ছিন্ন মনে করা হইতো না, মানে একটাই মনে করা হইতো। পরে দেখা গেল যে টুকরা 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 এরকম তড়িৎ প্রবাহ পাওয়া যায়। বরং তা কতিপয় ন্যূনতম পরিমাণ চার্জের পূর্ণ সংখ্যক গুণিতকের সমষ্টি, যেতে আসতেছে একটু পরে, চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক। এক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের চার্জকে মৌলিক চার্জ বলা হয়, যাকে এই দ্বারা প্রকাশ করা হয়। এবং এই চার্জের পরিমাণ 1.6 × 10⁻19। চার্জের এই সর্বনিম্ন পরিমাণকে কোয়ান্টা বলে। কোয়ান্টা মানে হচ্ছে প্যাকেট। আমি যদি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন বলতে কি বোঝাচ্ছে, দেখেন, বললাম যে আমার হচ্ছে এই একটা বস্তু, এই বস্তুর ভিতরে চার্জ আছে। এখন কোয়ান্টাম থিওরি আমাকে বলে যে এটার ভিতরে কতটুকু চার্জ আছে। তুমি হয় 5টা ইলেকট্রনের চার্জ পাইবা, অথবা 6টা ইলেকট্রনের চার্জ এটার ভিতরে পাইবা। কিন্তু 5.3টা ইলেকট্রনের চার্জ তুমি পাবা না, বা 6.9টা ইলেকট্রনের চার্জ তুমি পাবা না। অর্থাৎ এভাবে আমি চিন্তা করতেছি যে মনে করেন যে আমার কাছে কিছু প্যাকেট আছে। এখন আমার কাছে হয় একটা প্যাকেট থাকতে পারে, 2টা প্যাকেট থাকতে পারে, কিন্তু 1.2টা প্যাকেট আমার কাছে থাকবে না, 1.5টা প্যাকেট আমার কাছে থাকবে না। এরকম আর কি কাহিনী। কোনো বস্তুর ভিতরে চার্জ হয় 5টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে, অথবা মনে করেন যে 100টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে, আবার 99টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে, কিন্তু 99.3টা ইলেকট্রনের চার্জ থাকবে না। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যাটা ভগ্নাংশ হবে না, এটাই এখানে লিখে আছে। দেখেন,
কিউ ইকুয়াল টু ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে, এনটা ইলেকট্রনের চার্জ থাকতে পারে। এনের মান হইতে হবে কি পূর্ণ সংখ্যা, মানে এই যে দেখেন কোনো বস্তুর চার্জ 3টা ইলেকট্রনের চার্জ হইতে পারে, 10টা ইলেকট্রনের চার্জ হইতে পারে। নট নেসেসারি আপনার পরীক্ষায় যে 3 আর আমি 10 লিখছি দেখছে আপনিও 3 আর 10 লিখবেন। এখানে আমি বোঝাচ্ছি যে এখানে পূর্ণ সংখ্যক ইলেকট্রনের চার্জ থাকতে পারে। এখানে প্লাস দিয়ে বোঝাচ্ছি প্রোটনের চার্জ, এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে 3টা প্রোটনের চার্জ আছে, 10টা ইলেকট্রনের চার্জ হইতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি ভগ্নাংশ বলি যে আমার 6.9টা ইলেকট্রনের চার্জ আছে, সেটাও সম্ভব। আমি যদি বলি যে আমার 100.3টা ইলেকট্রনের চার্জ আমার আছে এই বস্তুর ভিতরে, সেটাও সম্ভব, যে সেটা সম্ভব না। ঠিক আছে, এই যে ভগ্নাংশ হইতে পারবে না, এই জিনিসটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। আমার কাছে প্যাকেট থাকছে, মনে করেন যে ইলেকট্রনগুলো এক একটা প্যাকেট, তো আমার কাছে কয়টা প্যাকেট থাকতে পারে, আমার কাছে 3টা প্যাকেট থাকতে পারে অথবা 4টা প্যাকেট থাকতে পারে, কিন্তু এই প্যাকেটটাকে আর খোলা যাবে না। বোঝা যাচ্ছে? এখন আমি মানে একটা প্যাকেটকে ভেঙে ওখান থেকে যে 200 গ্রাম 300 গ্রাম নিয়ে নিব, এরকম কোনো ব্যাপার হবে না। তো আমার কাছে 3টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে অথবা 4টা ইলেকট্রনের চার্জ থাকতে পারে। মাঝামাঝি 3.3টা ইলেকট্রনের চার্জ আমি পাবো না, 3.8টা ইলেকট্রনের চার্জ আমি পাবো না। এই বিষয়টাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। এই যে এভাবে কোনো বস্তুর চার্জ প্রকাশ করাকে চার্জের কোয়ান্টাইজেশন বা চার্জের কোয়ান্টায়ন বলা হয়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি চার্জের কোয়ান্টাইজেশন বা চার্জের কোয়ান্টায়ন। ওকে, বোঝা গেল এটা? আচ্ছা, আর একটা ছোট্ট কনসেপ্ট এটার সাথেই শেষ করে দিই, সেটা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নেন, এতটুকু লিখে দিলেই হবে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এরপরে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বুঝো? চার্জের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বুঝো? কোনো একটা, মনে করেন যে এটা একটা কোনো একটা কিছু শীট আর কি, পাতলা কিছু একটা শীট, ধাতব শীট। এই শীটের ভিতরে আমাদের প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। টোটাল চার্জ কতটুকু? প্লাস কিউ পরিমাণ। এবং এই শীটের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কিউ। তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হবে কিউ বাই এ। এটা ম্যাথ করার সময় লাগে, এটাতে কোনো থিওরি নাই। সিগমা ইকুয়াল টু হয় কিউ বাই এ। ঠিক আছে, এখন আমাদের পাতের ক্ষেত্রফল যত, সেখানে তত বসবে। যদি গোলাকার পাত হয়, গোলক আকার, এই যে এরকম যদি গোলক আকার ফুটবলের মতো যদি পাত হয়, তাহলে কি হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, আরটা হচ্ছে কি পাতের ব্যাসার্ধ। যেমন আমরা একটা অঙ্ক করে ফেলি ঝটপট। বলছে যে 0.04 ব্যাস বিশিষ্ট একটি পরিবাহী গোলকে কত চার্জ প্রদান করলে, আমি প্রশ্নটা লিখি, 0.04 ব্যাস বিশিষ্ট মিটার, 0.04 মিটার ব্যাস বিশিষ্ট গোলকে কত চার্জ প্রদান করলে, কত চার্জ প্রদান করলে চার্জের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব 2.12 ইন্টু 10 ইনভার্স 4, 2.12 ইন্টু 10 ইনভার্স 4 কুলম্ব পার মিটার স্কোয়ার। সি বড় হাতের, কুলম্ব পার মিটার স্কোয়ার। সি ছোট হাতের দিলে সেন্টিমিটার হয়ে যাবে, কুলম্ব পার মিটার স্কোয়ার হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 0.04 মিটার ব্যাস বিশিষ্ট কোনো একটা গোলকের মধ্যে কত চার্জ প্রদান করলে, তাহলে কত চার্জ প্রদান করা হইলে কত চার্জ, তার মানে কিউ জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের কাছে ব্যাস দেওয়া আছে। এটা যদি ব্যাস হয় তাহলে ভাইয়া ব্যাসার্ধ কত? এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। 0.04 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0.02 মিটার। কত চার্জ মানে কিউ বের করতে হবে। তলমাত্রিক ঘনত্ব এই যে এটা দেওয়া আছে, তলমাত্রিক ঘনত্ব মানে কি সিগমা। তাহলে আমরা কি জানি? সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। যেহেতু এটা গোলাকার বা গোলক, তাই মানে এ এর জায়গায় কি লিখা যাবে? 4 পাই আর স্কোয়ার লিখা যাবে। তাহলে সিগমা বাই 4 পাই আর স্কোয়ার, উপরে আছে কিউ, এখানে আছে সিগমা। এখান থেকে কিসের মান বের করতে হবে? কিউ। তাহলে কিউ ইকুয়াল টু কি? সিগমা ইন্টু এটা। তাহলে কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন শুধু মান বসায় দিবেন। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এটা কত? সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। সিগমার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 2.12 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 4 ইন্টু 3.1416। এই যে 4 পাইয়ের জায়গায় 3.1416। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত বের করছিলাম আমরা? 0.02 ইন্টু 0.02 তার স্কোয়ার।
গুণ করে দিলে যা কিছু আমরা পাবো তত কুলম্ব হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নেবেন। সিমিলার এখানে আরও অনেকগুলো ম্যাথ আছে, এগুলো পারবেন, কোনো সমস্যা নেই। ওকে।